সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাসে। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আজ আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে আছেন লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক আমিন আল রশিদ। আমিন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি। আজও আমাদের হাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ শুনবো অতিথির মুখ থেকে। আমিন ভাই, আপনারও নজরে পড়েছে নিশ্চয়ই, ভারত থেকে গত কয়েকদিন ধরে বাংলাদেশে অবৈধভাবে পুশিন করা হচ্ছে বেশ কিছু মানুষ, এর মধ্যে রোহিঙ্গাও আছে এবং এখনো পর্যন্ত আইডেন্টিফাইড না এরকম কিছু নাগরিকও রয়েছে। কোন দেশের, বাংলাদেশ বা ভারত, অমীমাংসিত এখনো পর্যন্ত, তাদের ব্যাপারে সিদ্ধান্তে পৌঁছায়নি বাংলাদেশ কর্তৃপক্ষ। এই যে পুশিন, হঠাৎ করে পুশিন প্রবণতা বেড়ে যাবার কারণ কি? এটি কি ভারতের কোনো আবার নতুন কোনো প্ল্যান কিনা? এটা খুব পরিষ্কার যে ভারত আসলে বাংলাদেশকে চাপে রাখতে চায়। পুশিন কেন একটা দেশ আর একটা দেশে করে? প্রথমত লজিক্যাল কারণ থাকতে পারে যে ধরেন সত্যি সত্যি অবৈধ নাগরিক বাংলাদেশ থেকে গেছে, ভারত সেটা বাংলাদেশে পুশিন করলো, মানে ঠেলে দিল, এটা তার লজিক্যাল। কিন্তু সাম্প্রতিক সময়ে যে পুশিনের ঘটনা ঘটেছে, এখানে আপনি যেরকম বলে রোহিঙ্গাও আছে যারা রাখাইনের নাগরিক। রাখাইন থেকে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে যেরকম 12-13 লক্ষ রোহিঙ্গা এসছে, ইন্ডিয়ায়ও প্রচুর লোক গেছে এবং তারা আসাম, গুজরাট, নানা জায়গায় কিন্তু অনেক বছর ধরে আছে। আমরা সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যেটা দেখলাম গত 7ই মে, কুড়িগ্রামের ওই জায়গা থেকে 5 জনকে, একই পরিবারের 5 জনকে পুশিন করলো বিএসএফ। পরবর্তীতে বিজিবি যাচাই বাছাই করে দেখলো যে এই 5 জন হচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর নিবন্ধিত রোহিঙ্গা। দিল্লি অফিসের নিবন্ধন আছে তাদের, এবং তাদের যে প্রত্যেকের আইডি কার্ড সেটাও বিজিবি পেয়েছে এবং অলরেডি আপনি দেখেছেন বোধহয় গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। তাহলে আপনি জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত রোহিঙ্গাকেও কি করে পুশিন করেন, ঠেলে দেন? এইটা তো স্পষ্টতই আমি মনে করি যে জাতিসংঘের সঙ্গে বা জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে ইন্ডিয়ান সরকারের যে সম্পর্ক বা ইন্ডিয়া সরকারের যে শর্ত, সেটারও লঙ্ঘন। এটা এক অর্থে হিউম্যান রাইটসের ভায়োলেশন। কারণ আপনি একটা দেশে জাতিসংঘের নিবন্ধিত রোহিঙ্গাকে আর একটা দেশে ঠেলে দিতে পারেন না। এটা স্পষ্টতই আমি মনে করি মানবাধিকারের লঙ্ঘন। হিউম্যান রাইটস, জাতিসংঘ শরণার্থী সংস্থার সঙ্গে ইন্ডিয়ার সরকারের যে শর্ত, সেই শর্তের খেলাপ। বাংলাদেশ সরকারের উচিত হবে, আমি জানি না, আমার চোখে সংবাদ পড়ে নাই যে সরকার এইটার কোনো সরাসরি কোনো ক্লেম করেছে কিনা। সরকারের উচিত হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত হবে দ্রুতই এটা জাতিসংঘকে ক্লেম করা। কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এটি করছে না কেন? বেশ কয়েকদিন ধরে চলছে, এখনো তৎপরতা দেখছি না ওইভাবে। পুশিনটা অনেকদিন ধরেই হচ্ছে। আপনি খেয়াল করবেন যে ভারত পাকিস্তান যখন উত্তেজনা যেটা যুদ্ধে টার্ন করলো, তারপরে এইটা বেড়েছে। এখানে ইন্ডিয়া আমার কাছে মনে হচ্ছে দুটি মেসেজ দিতে চায়। প্রথমত 5ই আগস্টে বাংলাদেশে পট পরিবর্তনের পরে ভারত মনেই করে যে এটা তার এক ধরনের পরাজয়। কারণ এখানে দীর্ঘদিন ধরে যারা ক্ষমতায় ছিলেন, যেই রাজনৈতিক দল, তাদেরকে ভারত মনে করে, ভারতের বর্তমান সরকার মনে করে যে তাদের লোক। যদি তাই হয়, তাদের লোক মনে হয়, তাহলে তাদের লোকের এক ধরনের অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুতি, এটাকে ভারত এক ধরনের চপেটাঘাত মনে করে। ফলে ভারত অপেক্ষা করছিল বাংলাদেশকে কিভাবে এক ধরনের ডিস্টার্ব করা যায়। আপনি দেখবেন যে দুই দেশের মধ্যে এখন কিন্তু লিটারেরি কূটনৈতিক যে যোগাযোগ বা দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যে ভদ্রচিত স্বাভাবিক সম্পর্ক থাকে, সেটিও কিন্তু এখন নাই। ওই অর্থে ভিসা আদান প্রদান বন্ধ। বাংলাদেশের প্রচুর মানুষ যারা ইন্ডিয়ায় ট্রিটমেন্ট করাতেন, নির্ভরশীল ছিলেন, তারা যদি টুরিস্ট হিসেবে, টুরিস্ট তো ধরেন আপনি গেলেন না ঘুরতে, কিন্তু যে লোকের আর্জেন্সি আছে, চিকিৎসা করাবেন, দীর্ঘমেয়াদী ক্যান্সারের চিকিৎসা করান, অনেক মানুষ আমাদের পরিচিত আছেন, তারা যেতে পারছেন না। এই যে দুটি দেশের স্বাভাবিক সম্পর্কও কিন্তু এখন নাই। যখন ভারত পাকিস্তান যুদ্ধে জড়ালো, তখন ভারত মনে করলো এটা একটা সুযোগ বাংলাদেশকে চাপে ফেলা। কারণ 5ই আগস্টের পরে ভারত এক ধরনের ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করছে যে এই পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ বোধহয় পাকিস্তানের গ্রিপে চলে গেল, বাংলাদেশ বোধহয় চীনের গ্রিপে ঢুকে গেল। তাহলে বাংলাদেশ যদি চীনের গ্রিপে, পাকিস্তানের গ্রিপে ঢুকে যায়, এইটা ভারতের জন্য অস্বস্তির। তাহলে সে কি বাংলাদেশে কি বোমা ফেলবে? সেটা সে পারবে না। বাংলাদেশের সীমান্ত সে দখল করে নেবে, সেটা সে পারবে না। তাহলে বাংলাদেশকে প্রথমেই চাপে ফেলার একদম সহজ অস্ত্র হচ্ছে পুশিন। এবং সে তখন বলল কি, এরা বাংলাদেশ আসলে সীমান্তের সিকিউরিটিকেও এক ধরনের থ্রেটে ফেলে দেয়। এইটা দুইটা অ্যাঙ্গেল। ধরেন আমাদের ভারতের সঙ্গে সবচেয়ে বেশি দীর্ঘ সীমান্ত আমাদের, এবং আমাদের পুরো সীমান্তটা নিশ্ছিদ্র না, এবং 100% সীমান্ত আপনি সিলগালা করে দেবেন, এটা বাস্তবসম্মতও না। তাহলে যেহেতু পুরো সীমান্তটা
আমাদের সিল্ড না, পুরো সীমান্তটা নিশ্ছিদ্র না, ফলে ভারত নানা জায়গা থেকে, এবং আপনি দেখবেন সুন্দরবনের ওই অঞ্চলটা যেখানে নদীপথ, ওখান থেকেও প্রচুর পুশিন করেছে। ব্রাহ্মণবাড়িয়া পরশুদিন চতুর্মুখী ব্রাহ্মণবাড়িয়া পরশুদিন যে ঘটনাটা ঘটলো, আপনি খেয়াল করেছেন কিনা, 750-র মতো মানুষকে তারা পুশিন করার জন্য জড়ো করেছে। বিজিবি এটা টের পেয়েছে, স্থানীয় মানুষেরা মাইকিং করেছে মসজিদে, লোকেরা তাদের লোকাল এই যে দা কাঁচি মানে দেশীয় অস্ত্র টস্ত্র নিয়ে তারা কিন্তু সীমান্তে চলে গেল, এক ধরনের মানব ঢাল তৈরি করলো। বিএসএফ এটা দেখে কিন্তু ভয় পায়, যে দেখলো যে বিজিবি আছে, তার সঙ্গে স্থানীয় মানুষেরা আছে, বিজিবি পিছু হটলো, ওই 750 লোককে তারা পুশিন করতে পারলো না। এটা ব্রাহ্মণবাড়িয়া সম্ভব হলো। এখন কয়টা জায়গায় আপনি এই হয় নাই, তো এখন কুড়িগ্রামে সম্ভব হয় না। কুড়িগ্রামে আপনি জাতিসংঘ শরণার্থী সংস্থার নিবন্ধিত রোহিঙ্গাদেরকে ঢুকিয়ে দিলেন। এখন আপনার যে প্রশ্নটা ছিল সরকারের স্টেপটাকে, আমি সেটাই বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু আমরা এই পুশিনের বিষয়ে খুব শক্ত পদক্ষেপ এখন পর্যন্ত দেখছি না। এটার একটা কারণ এটা কিনা, পররাষ্ট্র সচিব যিনি, তাকে নিয়ে এক ধরনের কিন্তু ঝামেলা চলছে, আমরা যেটা বুঝি, যে ওনাকে সরিয়ে দেওয়ার একটা মানে খেয়াল করছি আমরা। অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ধরনের অস্থিরতা চলছে সম্ভবত। আবার সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সার দুই একজন, তারাও তাদেরও কিছু কন্টেন্ট দেখে মনে হলো, দেখেছি পররাষ্ট্র উপদেষ্টা শুরুতে কিন্তু বেশ তৎপরতা দেখিয়েছেন পররাষ্ট্র, হ্যাঁ ওনাকেও ইদানিং একটু কম দেখছি। আমি ঠিক জানি না যে সেটাই বললাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যেই কি ইন্টারনাল কোনো ঝামেলা চলছে কিনা। যদি তাই হয়, এটা তো আমার ন্যাশনাল সিকিউরিটির বিষয়। এই যে 700, 750, হাজার হাজার যদি ভারতের বিএসএফ যদি এরকম পুশিন শুরু করে, আপনি কয়টা জায়গায় গিয়ে ঠেকাবেন? আমার বিএসএফ এর যে সক্ষমতা, এখন আমি কি গুলি করব? এবং এই যে পুশিন যাদেরকে করছে, তারা যে আসলে অ্যাসাইন্ড কেউ না, তারা যে আসলে দুর্বৃত্ত না, এটা আমরা জানবো কি করে? এটাও তো নিশ্চিত হওয়া। এটা তো এখন যখন পুশিন করে দেয়, তখন বিজিবি প্রথমে তাদেরকে হেফাজতে নেয়, নিয়ে তাদেরকে, যেমন 7 তারিখে এই যে আমি যাদেরকে বললাম যে ইউএনএসসিআর এর নিবন্ধিত 5 জনকে ওরা পুশিন করলো 7 তারিখে, এটা বিজিবি আমাদেরকে জানালো, গণমাধ্যমকে জানালো পরশুদিন, প্রায় 1 সপ্তাহ পরে। আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করলাম যে এতদিন পরে কেন, তো ওনারা যেটা বললেন যে ওনারা এই ক্রস চেক করা, যাচাই বাছাই করতেই সময়টা লেগেছে। কারণ সত্যি সত্যি এটা একটা বিরাট মানে অভিযুক্ত যে আপনি, এবং দেখলাম যে ওরা সবাই বিজিবি যে ভালো কাজটা করেছে, সবার আইডি কার্ড এটা আবার গণমাধ্যমকে সরবরাহ করেছে তারা। তার মানে এখন বিজিবির সক্ষমতা কতটুকু, সে এখন বিএসএফ এর সঙ্গে এই যে একটা কনফ্লিক্টিং সিচুয়েশন আমরা যাবো কিনা। বাংলাদেশ ইন্টারনালি আমরা তো অনেক ট্রাবলের মধ্যে আছি, গত 9 মাস ধরে অভ্যন্তরীণ ভাবেই তো আমি নানা রকম ক্রাইসিসের মধ্যে আছি। আমার তো আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি এখন পর্যন্ত নিয়ন্ত্রণে না, এখনো ইন্টারনাল প্রচুর মব হচ্ছে, প্রচুর অপরাধ হচ্ছে। এর মধ্যে আমার যদি সীমান্তে এরকম নজরদারি করতে হয়, এরকম মানব ঢাল তৈরি করতে হয়, এইটা তো হইল না। দুইটা দেশের মধ্যে এখন এটা হলো মানে একদম, এটা সমাধানটা কি? এটা একমাত্র সমাধান হচ্ছে পলিটিক্যাল উইল, মানে দুটি দেশের পারস্পরিক সমঝোতা এবং সদিচ্ছা ছাড়া এই পুশিন আপনি ঠেকাতে পারবেন না। বাংলাদেশ সরকারকে অবশ্যই ভারত সরকারের সঙ্গে এখন আন্ডারস্ট্যান্ডিং এ যেতে হবে, মানে কি প্রেশার দিয়ে হোক, ভালোবাসা দিয়ে হোক, যেভাবেই হোক বলতে হবে যে তুমি আর একটা লোক পাঠাবা না। যদি এই পলিটিক্যাল নেগোসিয়েশন না হয়, পলিটিক্যাল নেগোসিয়েশন ছাড়া, দুটি দেশের পারস্পরিক সমঝোতা ছাড়া আপনি এটা ঠেকাতে পারবেন না। সেই গুজরাট থেকে লোকজন ধরে এনে পুশিন করছে, আসাম থেকে পুশিন করছে, ওরা এটা তো অব্যাহত রাখবে, তা আপনি থামাবেন কি করে? এখন এই ক্ষেত্রে দুটি দেশের সরকারের মধ্যে একদম পররাষ্ট্র মন্ত্রণালয়ে একদম, আমার কাছে মনে হয় আরো উপর লেভেলে, একদম সরকারের সর্বোচ্চ লেভেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যদি এক ধরনের অস্থিরতা, এটা আমরা ধারণা করছি, আপনার ধারণাই যদি সঠিক হয়, সেটি তো আমাদের জন্য আরো বড় থ্রেট তো বটে। আমরা তো বাংলাদেশটা তো গত কয়েক মাস ধরে নানা রকম থ্রেটের মধ্যে তো আছেই, সেইটা ইন্টারনাল থ্রেট বলেন, বাইরের থ্রেট বলেন। আবার যেটা বললাম যে এইখানে 5ই আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন, এটা ইন্ডিয়ার জন্য তো কোনো ভালো খবর না। ফলে তারাও তো নানাভাবে চাইবে এখানে এক ধরনের অস্থিরতা জিয়ে থাকুক, অর্থাৎ বাংলাদেশ যাতে করে এই প্রবলেমটা দ্রুত ওভারকাম করতে না পারে। এই চেষ্টাটা তো বাংলাদেশের যারা ভালো চাইবে না, ইভেন কোনো পলিটিক্যাল গোষ্ঠী বাংলাদেশের মধ্যে যারা আছে, তারাও তো নানা রকম খেলতে চাইবে। এখন আপনাকে আলটিমেটলি সমাধানটা রাষ্ট্রীয়, এটি যতটা না পলিটিক্যাল, তার চেয়ে বেশি রাষ্ট্রীয়। আমার কাছে মনে হয় যে ইভেন এই যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সত্যি সত্যি এক ধরনের অস্থিরতা থাকে, আমার কাছে মনে হয় যে এটা স্বয়ং প্রধান উপদেষ্টার ইন্টারভেন করা উচিত, ওনার নিজের কথা বলা উচিত। মানে উপদেষ্টা পরিষদেও এটা নিয়ে কিন্তু এক ধরনের ঐক্যমত নেই। আমি ঠিক জানি না যে এই পুশিন নিয়ে সরকারের তরফ থেকে খুব শক্ত স্টেটমেন্ট এখন আমার চোখে পড়ে নাই। ওনারা কি বিষয়টাকে কম গুরুত্ব দিচ্ছেন, নাকি মনে করছেন যে এটা নিয়ে বেশি কথা বললে সম্পর্ক খারাপ হবে? আমি ঠিক জানি না, আমার কাছে পরিষ্কার না। এই সরকারের একটা পরিষ্কার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে
ইভেন প্রধান উপদেষ্টা প্রেস উইং খুবই অ্যাক্টিভ, প্রতিনিয়তই তারা বিভিন্ন বিষয়ে জাতিকে অবহিত করেন, কথা বলেন। তাদেরও উচিত হবে পৌষিন ইস্যুতে একটা বড় ধরনের স্টেটমেন্ট দেওয়া। এবং আমি যেটা খুব সহজ সমাধান বুঝি, এটাকে রাষ্ট্রীয় পর্যায়ে আপনাকে সলিউশন করতে হবে। প্রধান উপদেষ্টা নিজে প্রয়োজনে কথা বলেন মোদী সাহেবের সঙ্গে। ইউএন এর যে কনভেনশন, সেই কনভেনশন যদি ইন্ডিয়া ভায়োলেট করে, সেক্ষেত্রে ইউএন কেও তো বাংলাদেশ সরকার, আমি সেটা শুরুতেই বলেছি, বাংলাদেশের এখন প্রথম চোটেই দায়িত্ব হবে ইউএন কে কমপ্লেন করা। করেছে কিনা আমি জানি না, যদি না করে থাকে এটা খুব দ্রুত কাজ। যে দেখো তোমার নিবন্ধিত রোহিঙ্গাদেরকে বাংলাদেশে ঠেলে দিচ্ছে, এটা স্পষ্টত হিউম্যান রাইটস এর ভায়োলেশন। এটা তো ইন্ডিয়া পারে না। হয়তো 7 জন ধরা পড়লো, আরো নাম্বার আরো অনেক বেশি থাকতে পারে, আমরা তো জানি না। বিভিন্ন জায়গা থেকে পুশিং করেছে, এখন যাচাই বাছাই করার পরে বিজিবি এই 5 জনের ব্যাপারে কনফার্ম হয়েছে। তারা তো সবার ব্যাপারে কনফার্ম, এবং অনেকে পুশিং হওয়ার পরে সবাই তো বিজিবির হাতে ধরা পড়ে নাই, অনেকে স্বীকারও করে নাই। তাহলে কি পরিমাণ লোক এই সময়, সাম্প্রতিক সময় পুশিনের শিকার হয়েছে, বাংলাদেশে ভারত ঠেলে দিয়েছে, আমরা তো সেই এক্সাক্ট ফিগারটাও জানি না। এবং 100 জনের মধ্যে যদি 5 জন মিসক্রিয়েন্টস ঢুকে যায় কোনোভাবে, সেটা তো আমাদের অভ্যন্তরীণ শৃঙ্খলার জন্য সবচেয়ে বড় থ্রেট হবে। বিরাট থ্রেট। অলরেডি তো রোহিঙ্গাদের কারণে বাংলাদেশ তো একটা থ্রেটের মধ্যে আছেই। রোহিঙ্গা ক্যাম্পের ভিতরে পরিবেশগত এবং আইন শৃঙ্খলা দুইটা থ্রেটই, কিন্তু চতুর্দিক দিয়ে যদি এভাবে ঢুকে পড়ে, যদি 100 জনের মধ্যে 5 জন মিসক্রিয়েন্টস ঢোকে, 700 জনের মধ্যে 30 জন এনাফ। একটা জায়গায় মানে অপরাধ করার জন্য 2 জন লোক যথেষ্ট। ফলে কতজন লোক ঢুকলেন আমরা জানি না। ফলে এইটা একটা বিরাট থ্রেট আমরা মনে করি। ইভেন যেটা বলছিলাম যে রোহিঙ্গা ক্যাম্প তো সবসময় একটা অপরাধ প্রবণ এলাকা। কারণ আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, যে গোষ্ঠী বঞ্চনার ভেতর থেকে বেড়ে ওঠে, জন্ম থেকেই সে বঞ্চিত। রাখাইনে যে শিশুটার জন্ম, লড়াই করার মানসিকতা, রাখাইনে যে শিশুটার জন্ম, ও বেড়ে ওঠার পর থেকে দেখছে যে এখানে প্রতিদিন গুলি হয়, ওর চোখের সামনে ওর রিলেটিভ রেপড হয়। তো ও যখন আরেকটা দেশে সে রিফিউজি হয়ে ক্যাম্পের মধ্যে আছে, ও তো স্বাভাবিক জীবনের মধ্যে নাই। ফলে ওর মধ্যে অপরাধ প্রবণতা থাকে। ফলে রোহিঙ্গা ক্যাম্প, যে কোনো শরণার্থী ক্যাম্প সবসময় অপরাধ প্রবণ। তার মধ্যে ওইটাকে মানে সিকিউরড রাখা, ওইটাকে মানে আনইন্টারাপ্টেড রাখাই তো সরকারের জন্য একটা চ্যালেঞ্জ। তার মধ্যে এখন যদি আপনি আবার এই 500, 600, 1000 লোক ঢুকিয়ে দেন, এরা আপনার ভাষায় এই যে এর মধ্যে যদি দুর্বৃত্ত থাকে, সচেতন ভাবেই যদি ভারত, যেহেতু ভারতের সাথে এই মুহূর্তে আমাদের রাজনৈতিক সম্পর্কটা টানাপোড়েন চলছে, তো সেই জায়গায় তারা যে এটি করছে না, আমরা তো জানি না। নিশ্চয়তা কি। ফলে সরকারের উচিত হবে এই বিষয়ে খুব সিরিয়াসলি মানে অ্যাকশন নেওয়া এবং জাতিসংঘকে ইনভলভ করা। যেহেতু কয়েকদিন আগেই জাতিসংঘ মহাসচিব এসে গেলেন মার্চে, আমি ঠিক জানি না সরকারের ভেতরের অবস্থাটা কি। ওনাদের উচিত হবে জাতিসংঘকে খুব দ্রুত ইনভলভ করে ইন্ডিয়াকে প্রেসারে রাখা, যে মানে আর একজনের যেন পুশিনের শিকার না হয়। কিন্তু ইন্ডিয়াকে প্রেসার দেওয়ার মতো ইউনিটি কি আমাদের আছে? অভ্যন্তরীণ, রাজনৈতিক বলেন আর প্রশাসনিক বলেন, সব দিক দিয়ে আমরা কি? এইটা অনেক বড় পলিটিক্যাল ডিবেট, যে আপনি প্রেসারে কতটুকু রাখবেন, প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন হবে। বিগত বছরগুলো আমাদের সঙ্গে ভারতের একরকম সম্পর্ক ছিল, আবার আমাদের দেশে 2 ধরনের ন্যারেটিভ আছে। ইন্ডিয়া সম্পর্কে 2 রকমের ন্যারেটিভ। একটা পক্ষ মনে করে যে ইন্ডিয়াকে আমার দরকারই নাই, আর একটা পক্ষ মনে করে ইন্ডিয়াকে ছাড়া আমার চলবে না। এই 2টা ন্যারেটিভই বিপজ্জনক। ইন্ডিয়াকে আমার দরকার নাই এটা বলার সুযোগ নাই, কারণ একটা প্রতিবেশীর সঙ্গে আপনি মারামারি করে, আপনাকে মাথায় রাখতে হবে ইন্ডিয়া একটা বিরাট আয়তনের দেশ, বাংলাদেশের প্রায় 20টা সমান, তার 150 কোটি প্রায় মানুষ, এবং 3 দিক দিয়ে আমরা পরমাণু শক্তি সম্পন্ন দেশ। আমরা আশা করি না ইন্ডিয়ার সঙ্গে আমাদের যুদ্ধ হবে, কিন্তু একটা বৃহৎ প্রতিবেশী দেশ, তার সঙ্গে আপনার মারামারি করে যুদ্ধ করে খুব বেশি লাভ নাই। আর সীমান্ত তো বদলানো প্রতিবেশী মানে রাষ্ট্রীয় প্রতিবেশী বদলানো যাবে, ব্যক্তিগত জীবনে প্রতিবেশী বদলানো যায়। আপনার বাসা আমার বাসার পাশে, আপনার সঙ্গে ঝগড়া হলে আমি বাসা চেঞ্জ করে ফেললাম, কিন্তু রাষ্ট্রীয় প্রতিবেশী আমি কালকে বলতে পারবো না যে ইন্ডিয়া আমার প্রতিবেশী না, এটা সম্ভব না। তাহলে প্রতিবেশী যেহেতু বদলাতে পারছে না, তাহলে তার সঙ্গে সুসম্পর্কই রাখতে হবে, এবং একই সঙ্গে মেরুদণ্ড সোজা রেখে। আমাদের বিগত দিনে কি হয়েছে, আমরা প্রতিবেশিত্বের নামে এক ধরনের নতজানু পররাষ্ট্রনীতির মধ্যে আমরা ছিলাম, যে ইন্ডিয়াকে ছাড়া আমার বোধহয় চলবে না। ওইটাও একটা বাজে দিক ছিল। কেন ভাই, ইন্ডিয়াকে ছাড়া আমার চলবে না এটা যেমন ঠিক, আমাকে ছাড়াও তো ইন্ডিয়ার চলবে না। এটা তো বাইলেটারাল মানে সম্পর্কের বিষয়। আমাকে যেমন প্রফেসর ইউনূস বাংলাদেশে যখন প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার জন্য এলেন, উনি কিন্তু ইঙ্গিতে কথা বলেছিলেন একটা, যে বাংলাদেশ যদি আনস্টেবল হয়, বাংলাদেশ যদি অস্থির হয়, প্রতিবেশীরাও স্টেবল থাকবে। ভেরি মানে সিরিয়াস থ্রেট। মানে কি আমি বলবো যে সিগন্যাল বলি, পরিষ্কার সিগন্যাল, নিজের সক্ষমতাও যে ইন্ডিয়াকে বাংলাদেশকে ছাড়া চলবে না। ফলে ইন্ডিয়াকে ওইটা বুঝানো যে তুমি যদি ভাই আমাকে আনস্টেবল করার চেষ্টা করো, তোমার জন্য থ্রেট আছে, কিন্তু তোমার 7 সিস্টার্স একটা থ্রেটের মধ্যে অলরেডি আছে। সেই ক্ষেত্রে আপনি যেটা বললেন যে ইন্ডিয়াকে চাপে রাখা, এইটার জন্য বাংলাদেশে আমার কাছে যেটা মনে হয় 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে যেই এক ধরনের পলিটিক্যাল সিচুয়েশনের মধ্যে আমরা আছি, মেজর জায়গাগুলোয় কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে ডিবেট নাই। মানে ঐকমত্য ইলেকশনের
তারিখটা কবে, কমন ইন্টারেস্টে তেমন সংবিধানের সংশোধন কোথায় হবে, উচ্চকক্ষ নিম্নকক্ষ, ইলেকটোরাল প্রসেসটা কি, এইটা নিয়ে ডিবেট থাকতে পারে। কিন্তু কমন ইন্টারেস্ট যেটা ধরেন ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক কি হবে, এইটার জায়গায় আমার মনে হয় যে এখন বিএনপির সঙ্গে সরকারের দ্বিমত নাই, জামাতের, এনসিপির, আদার পলিটিক্যাল পার্টিগুলোর খুব বেশি ডিবেট পার্থক্য বোধহয় নাই, ফলে ইন্টারনাল ঐক্যটা বোধহয় আছে। কিন্তু এই ইন্টারনাল ঐক্য আছে, কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেলে তার সরকার পালিয়ে গেছেন, কিন্তু তার কর্মী সমর্থক যে বিশাল বাহিনী এবং প্রশাসনের যে হ্যাজিমনি তিনি দীর্ঘ সময় বসে তৈরি করেছেন, তারা তো যায়নি। সেই জায়গায় তো অনিশ্চয়তা রয়েই গেছে। আমাদের ইউনিটি আছে, বাট আমাদের মাঝখানে কিন্তু এটা তো আপনার তো ওভারনাইট আপনি একটা প্রশাসন চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করতে পারবেন না, হেজিমনি থাকবে, হেজিমনির ভেতরে আপনাকে থাকতে হবে, আপনি চ্যালেঞ্জ কন্ট্রোলে রাখতে হবে। আপনি কি এখন বাংলাদেশের যদি একটা পলিটিক্যাল পার্টির 30-35% সমর্থন থাকে, ভোটার থাকে, আপনি কি সবাইকে বঙ্গোপসাগরে ফেলে দিবেন? এটা সম্ভব না। আপনাকে এদেরকে রেখে, এদেরকে এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে রেখে কিংবা ভালোবাসা দিয়ে আপনি, ডেমোক্রেসির বিকল্প হচ্ছে ডেমোক্রেসি, যে ধরেন এই পলিটিক্যাল পার্টিটাকে আপনি বলবেন যে আপনি এই নৌকামার্কা ভোট দিয়েন না, যদি আগামীতে ইলেকশন করতে পারবেন কেন, ভোট দিয়েন না, তাহলে আপনি নৌকামার্কা ভোট দিবেন না, তাহলে আপনি তার চাইতে বেটার পলিটিক্সটা দেন। আপনি তো এই লোককে অস্ত্র ঠেকিয়ে বলতে পারবেন না যে তুমি এই মার্কায় ভোট দাও, তাহলে তো ওটা তো ডেমোক্রেসি, ওটা তো হলো না। তাহলে আপনি আওয়ামী লীগ যে পলিটিক্সটা করেছে, আপনি তার চেয়ে বেটার পলিটিক্সটা করেন, তাহলে তো লোকেরা আওয়ামী লীগকে ভোট দিবে না। ফলে আপনি এই 35% বা আর একটু কম বেশি যদি বলি, ধরে নিলাম 20%, এই 20% লোককে তো আপনি পিটিয়ে বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না, বলতে পারবেন না অথবা আমি একটা ক্যাম্প করে দিলাম তোমরা এইখানে থাকো, এটা তো বাস্তবসম্মত না। কারণ এই ফ্যামিলি, আপনাদের আমাদের ফ্যামিলির মধ্যেই তো সবাই আছেন। তার মানে আপনাকে একটা বেটার পলিটিক্স দিতে হবে, সমঝোতা, ঐক্য এবং ভালোবাসা। প্রফেসর ইউনূস বারবার এই কথাটা বলেছেন। অভ্যন্তরীণ সিকিউরিটির জন্য কিন্তু এটা একটা বড় ফ্যাক্টর। কিন্তু আপনাকে এখন আপনি কি করবেন? মারামারি করবেন আপনি না। যখন প্রতিবেশী রাষ্ট্র এইভাবে একেবারে মানে আমাদেরকে শুলে চড়ানোর জন্য প্রস্তুত, তখন ভিতরে যদি এরকম আমরা একটা সিচুয়েশন রাখি, একটা বড় পলিটিক্যাল পার্টি টানা 15-16 বছর ক্ষমতায় ছিল, তার প্রচুর বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি হয়েছে, সেটা প্রশাসনে, পুলিশে, সামরিক বাহিনীতে, ব্যবসায়ে, ইভেন গণমাধ্যমে, কালচারাল উইংয়ে, তো প্রচুর লক্ষ লক্ষ বেনিফিশিয়ারি তৈরি হয়েছে না? তো এখন তারা তো চাইবেই যে যেহেতু একটা অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের পতন হয়েছে, ফলে কোনো না কোনো ভাবে তারা ফিরে আসতে চাইবে। এখন সরকারের বা অন্যান্য পলিটিক্যাল পার্টির দায়িত্ব হচ্ছে এইটাকে কিভাবে মোকাবেলা করবে, তার মোকাবেলার কৌশলটা কি হবে। এখন মোকাবেলার কৌশল ভালোবাসা, মোকাবেলার কৌশল সতর্ক থাকা, মোকাবেলার কৌশল আইনি প্রক্রিয়ায় যাওয়া, সবগুলো একসঙ্গে আপনাকে যেতে হবে। আপনি শুধুমাত্র আইনি প্রক্রিয়া দিয়ে, শুধুমাত্র অস্ত্র দিয়ে পলিটিক্স মোকাবেলা করা যায় না, শুধু ভালোবাসা দিয়েও হয় না, কারণ তখন আবার সে সুযোগটা নেবে। আপনাকে নানা মাত্রিক ওয়েতে আপনাকে এই স্ট্র্যাটেজিটা ঠিক করতে হবে যে আপনি আপনার প্রতিপক্ষকে কি করে ডিল করবেন। এইখানে র্যাডিক্যাল ওয়েটাও যাওয়া যাবে না, আবার একদম ছেড়ে দিলেও আপনি কিন্তু বিপদে পড়বেন। ফলে এইখানে সরকারের কৌশল একরকম, আইনশৃঙ্খলা বাহিনীকে আপনি কিভাবে ডিল করতেছেন, সামরিক বাহিনীর এখানে ভূমিকাটা কি, এবং দিন শেষে আদার যে পলিটিক্যাল পার্টি যারা এই সরকারের স্টেক হোল্ডার এখন মূলত, তাদের স্ট্যান্ডটা কি। আমার মনে হয় যে এখানে কিছু গ্রুপ সোশ্যাল মিডিয়ায় যেভাবে কথা বলে, যে ভাষায় কথা বলে, যে টোনে কথা বলে, তাতে জাতিটা আরো ডিভাইডেড হয়। আপনি একটা 20 কোটি মানুষের দেশকে পলিটিক্যালি ডিভাইডেড রেখে তো দেশকে আগায় নিতে পারবেন না। আমাদের বেসিক কিছু জায়গায় মতৈক্য থাকবে, কিছু জায়গায় মতানৈক্য থাকবে, ওইটা নিয়ে তো আমাকে যেতে হবে। আপনি তো সব ভিন্ন মত সবাইকে গুলি করে মেরে ফেলে দিয়ে নাৎসির মতো ওইভাবে তো হয় না, সেটা তো এক ধরনের ফ্যাসিজম, সেটাও ফ্যাসিজম। ফলে আমাদেরকে ওই ভালোবাসা দিয়ে ঐক্য, মতানৈক্য, একটা কথা আছে যে মতানৈক্য সহ ন্যায় বিচারের মধ্যে মতানৈক্য সহ ঐক্যটা স্থাপন করাটা হচ্ছে খুব জরুরি। সেক্ষেত্রে বিএসএফ এই মুহূর্তে একমাত্র ভরসার জায়গা। আমাদের বিএসএফ বিজিবি দুঃখিত, বিজিবি হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বড় ভরসার জায়গা। সেই বিজিবি যে এক ধরনের ট্রমার মধ্যে ছিল, সেই ট্রমা কাটিয়ে উঠতে পেরেছেন কিনা? বিজিবি খুব বেশি ট্রমায় ছিল কি, ধরেন আপনি যেটা ইঙ্গিত করছেন জুলাই আন্দোলনে বিজিবির যে রোল, জুলাই আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনী সবার রোল কি ছিল? সেটা তো ছিল তারা যেই সরকার ছিল তাদের আদেশ পালন করতে হয়েছে তাদেরকে। ফলে এক ধরনের ট্রমার মধ্যে পুলিশ ছিল, আর্মিও ছিল। হয়তো আর্মি সরাসরি গুলি করে নাই বা ওরকম প্রমাণিত না, কিন্তু বিজিবি হয়তো কিছু গুলি করেছে, কিন্তু এটা তো ওই সময় রাষ্ট্রীয় আদেশ তাকে পালন করতে হয়েছে। কিন্তু আমার মনে হয় না বিজিবি খুব বেশি পুলিশের মতো ট্রমায় বিজিবি ছিল না। আর এরপরে কিন্তু বিজিবি অনেকগুলো ঘটনা, সীমান্তে যখন ইন্ডিয়া কাঁটাতারের বেড়া দিতে এলো বিভিন্ন জায়গায়, লালমনিরহাটে, বিজিবি কিন্তু সাকসেসফুলি এটা ডিল করেছে। এবং সবচেয়ে ভালো যে দিক, যেটা আমরা অতীতে ওইভাবে আমরা দেখি নাই, বিজিবি লোকাল মানুষকে যুক্ত করেছে, অ্যাকোমোডেট করতে। এইটা খুব জরুরি। আপনি সীমান্ত সুরক্ষার জন্য আপনি সীমান্তে যারা মানুষ, এদেরকে যদি যুক্ত করতে না পারে, শুধু অস্ত্র দিয়ে তো ভাই যুদ্ধ হয় না।
এবং আমরা দেখলাম যে লালমনিরহাটেই সম্ভবত যে লোকেরা এই যে দেশীয় অস্ত্র কাস্তে হাতে কৃষকরা দাঁড়িয়ে গেল, এক ধরনের হিউম্যান চেইন তৈরি করলো, তারা বিজেপি পেছনে থাকলো, সামনে থাকলো, এটা বিরাট শক্তি। ফলে আমার কাছে মনে হয় বিজেপি আসলে ট্রমার মধ্যে নাই, তারা যে কাজটা, তার যে সক্ষমতা, তার যে আর্মসের সক্ষমতা, তার যে ম্যান পাওয়ারের সক্ষমতা, তা দিয়ে আমার কাছে মনে হয় তারা তাদের সর্বোচ্চটা দিচ্ছে, এটা আমরা বিশ্বাস করতে চাই। আমিন ভাই, আরেকটি বিষয় আপনার কাছে আলোচনা করতে চাই, সেটি হচ্ছে যে ঢাকা এই মুহূর্তে আন্দোলনের শহর। গত কয়েকদিন ধরে আপনি দেখছেন যে নানান ইস্যুতে, একদিকে জগন্নাথ, অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীকে খুন করা নিয়ে, হত্যা করা নিয়ে ভিসির পদত্যাগ দাবি, এরপরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে একই অবস্থা, মানে টোটাল সব মিলিয়ে এক ধরনের আন্দোলন উন্মুখ অবস্থা। এখানে একজন আমাদের তথ্য উপদেষ্টার মাথায় একজন আন্দোলনকারী বোতল ছুড়ে মারলো, পরের দিন আমরা দেখলাম বোতল না মূলা, এরকম স্লোগান গুলো হচ্ছে। তো এই সিচুয়েশনটা আপনি আসলে কিভাবে? না, আন্দোলনের শহর বা আন্দোলনের দেশে পরিণত হওয়াটা যৌক্তিক। যৌক্তিক কেন? 5ই আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সরকার পতন হওয়ার পরে বিভিন্ন গোষ্ঠী যাদের দাবিগুলো ন্যায্য, অধিকাংশই রাস্তায় যারা নেমেছে 5ই আগস্টের পর থেকে, আপনি দেখবেন যে ন্যায্য দাবি। কিন্তু শিক্ষকরা যারা বছরের পর বছর ধরে প্রমোশন বঞ্চিত, শিক্ষার্থীরা হল নাই, তার এই সুবিধাটা নাই, রিক্সা চালকরা নেমেছেন যে আমি এই জায়গায় চালাতে চাই, তো আপনি যদি তাদের নার্সরা নেমেছেন, আপনি যদি তাদের জায়গায় বসেন তাহলে কিন্তু দাবিটা ন্যায্য। ফলে 5 আগস্টের পরে মনে করেছে সবাই যে এখন যেহেতু কোনো পলিটিক্যাল সরকার নাই, একটা নির্দলীয় সরকার, এদের পলিটিক্যাল এজেন্ডা নাই, এরা পুলিশ দিয়ে পেটাবে না, বিশ্বাস করা হচ্ছিল যে পুলিশ দিয়ে পেটাবে না, অত সবাই নেমে গেল যে এখন বোধহয় আমার এই দাবিটা আদায় করার উত্তম সময়। কিন্তু আমরা যেটা ভাবি না যে একটা ইন্টারিম গভর্নমেন্ট, তার পক্ষে কিন্তু সব দাবি দেওয়া চট করে পূরণ করে ফেলা কঠিন। জগন্নাথের ক্ষেত্রে কি হলো যে এইটা কিন্তু এই দাবি পূরণ করতে গেলে এটা সরকার বাজেটারি ব্যাপার থাকে, অর্থ মন্ত্রণালয়ের ডিসিশন লাগবে। শুধুমাত্র শিক্ষামন্ত্রী বলে দিলেন, উপদেষ্টা বলে দিলেন যে হ্যাঁ ঠিক আছে তোমাদের দাবি মেনে নিলাম, ইউজিসি চেয়ারম্যান গিয়ে পানি খাওয়ালেন, হ্যাঁ দাবি মেনে, এটা ইউজিসি চেয়ারম্যানের হাতে নাই। তো এইটা তো আপনার অর্থের ব্যাপার। এখন বাংলাদেশের ইকোনমিক কন্ডিশন যা, আগামীতে এই বাজেট ঘোষণা করতে হবে জুন মাসে, এই সিচুয়েশনে আপনি একটা বিরাট টাকা বরাদ্দ যে দিবেন, সে টাকাটা আসবে কোত্থেকে? রাষ্ট্র তো সরকার দাবি মেনে নিয়েছে এই কারণে যে মনে করছে প্রথমত আন্দোলন থামানোর, দ্বিতীয়ত সরকার মনে করেছে যে হয়তো কোনো না কোনো টাকাটা ম্যানেজ করা যাবে, হয়তো 100% দাবি হয়তো সরকার মানতে পারবে না, হয়তো 30% মানবে। তো এখন আপনি যে প্রশ্ন করলেন দাবি আদায় শহরে বা দেশে পরিণত হলো কেন, তার মানে হলো যে প্রত্যেকেই মনে করছে যে তাদের দাবিটা এখন বোধহয় মানে আদায় করা সহজ। ইবতেদায়ী শিক্ষকরা নামলেন, সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা নামলেন, আবার সেই সব আন্দোলনে আমরা দেখলাম যে পুলিশের যে অ্যাটিটিউড, জলকামান দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া, আবার এনসিপির আন্দোলনে পুলিশ সেভাবে জলকামান ছুড়লো না, সেখানে শীতল জল ছেটালো। তো এইখানে হতে পারে যে সরকার হয়তো ভাবছে যে যাদের দাবিটাকে সরকার অধিকতর ন্যায়সঙ্গত মনে করছে, অথবা মনে করছে যে এদের উপরে জল কামান ছুড়লে এটার রিয়াকশনটা খারাপ হবে, হয়তো সেখানে শীতল জলের পরশ দিয়েছে, অথবা ভেবেছে যে এরা হচ্ছে আমাদের লোক, হোয়াট এভার। তো সরকার কোন আন্দোলনটা প্রতিহত করতে চায় আর কোন আন্দোলনটা প্রতিহত করতে চায় না, তার উপরে ডিপেন্ড করে তার আইন শৃঙ্খলা বাহিনীর অ্যাটিটিউড কি হবে। 5 আগস্টের পরে, মানে 8 আগস্টের পরে যত মুভমেন্ট হয়েছে, শুরুর দিকে পুলিশ কিন্তু ভেরি কুল ছিল, এবং একটা ভিডিও আপনি খেয়াল করবেন, একজন পুলিশ অফিসার তিনি লাঠি দিয়ে পেটাচ্ছিলেন কিন্তু কারোর গায়ে লাগছিল না। দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং স্ট্র্যাটেজি, এবং ভাইরাল হলো ভিডিওটা। যিনি পেটাচ্ছেন, অ্যাপারেন্টলি মনে হচ্ছে পেটাচ্ছেন কিন্তু কারোর গায়ে লাগছে না, কিন্তু লোকেরা ছত্রভঙ্গ হয়ে গেল। অর্থাৎ পুলিশ যে শরীরে না পিটানো দিয়েও আন্দোলন ছত্রভঙ্গ করতে পারে, সেটা দেখলাম। তার কিছুদিন পরে দেখলাম পুলিশ তার পুরনো চেহারা ফিরে গেল, পুলিশ ঠিকই লাঠি পেটা শুরু করলো এবং জলকামান মেরে টেরে, ইভেন শেরাটন মানে ইন্টারকন্টিনেন্টালের মুখে যে ঘটনাটা ঘটলো, ধর্ষণ বিরোধী আন্দোলনের ব্যানারে যারা মুভমেন্টটা করলো, সেখানে তো পুলিশের সঙ্গে সংঘর্ষই হলো। তার মানে পুলিশ কিন্তু তার যে চেহারাটাতে বেরিয়ে আসতে চেয়েছিল, সেই চেহারায় বেশি দিন স্টে করতে পারলো না, দ্রুততম সময়ে তাকে আগের চেহারায় ফিরে যেতে হলো। এটা কি পুলিশের একার দায়? না না না, এটা তো পলিটিক্যাল সিদ্ধান্ত। পুলিশ আন্দোলনের দমনের ক্ষেত্রে কি রোল প্লে করবে, এটা তো ডিসিশন হয় পলিটিক্যালি। সরকার কিভাবে আন্দোলনটা, ধরেন জুলাই অভ্যুত্থানে পুলিশ যে গুলি করবে, এটাকে পুলিশ নিজের স্বেচ্ছায় সিদ্ধান্ত গুলি করেছে? এটা তো পলিটিক্যাল সিদ্ধান্ত। তো পলিটিক্যাল সিদ্ধান্ত ছাড়া আন্দোলন, এখানে আরেকটা ঘটনা ঘটে, কোন আন্দোলন দমনে কোন পুলিশ দায়িত্বে ছিলেন। মানে ধরেন শাহবাগ মোড়ে আজকে একটা বিক্ষোভ হচ্ছে, এখন এখানে তো একজন পুলিশ অফিসার আছেন যিনি লিড দিচ্ছেন,
ওই অফিসারের ক্যারিশমা, ওই অফিসারের ইন্টেনশন। আমরা জুলাই আন্দোলনের সময় একটা জেলার অফিসার, আমি নাম না বলি, তার ব্যাপারে ইনফরমেশন পেলাম যে উনি অ্যাগ্রেসিভলি পেটাচ্ছেন নিজে। তো খোঁজ নিলাম যে উনি এটা কেন করছেন। তখন ওইখানের একজন হাই অফিসিয়াল পুলিশ অফিসারকে আমি ফোন করলাম যে ওনার ব্যাপারে এই অভিযোগ পাচ্ছি, এটার ঘটনাটা কি। উনি তখন একটা পলিটিক্যাল পার্টির নাম বললেন যে উনি ওই পার্টির ছাত্র জীবনে একদম অ্যাক্টিভ কর্মী ছিলেন। এখন সেটার উনি এটা এখন আপনি যদি ছাত্র জীবনে কোন দল করতেন, এইটা যদি আপনি প্রফেশনাল লাইফে এসে ইম্প্যাক্ট ফেলে, তখন তো আপনি আর ওই প্রফেশনাল থাকলেন না, তখন তো আপনি পার্টির কর্মী। ফলে আন্দোলনটা দমনের ক্ষেত্রেও বা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও কোন অফিসারটি দায়িত্বে আছেন, ওনার ইন্টেনশনটা কি, উনি কি পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন নাকি ছাত্র জীবনে রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে করছেন, এইটা একটা বড় পরিচয়। ফলে এটা এক এক জায়গায় এক এক রকমের আমরা অ্যাটিটিউড দেখি যে ওইখানে কে আসলে লিড করছেন মুভমেন্টটা নিয়ন্ত্রণ করবার ক্ষেত্রে। জি আমিন ভাই, ধন্যবাদ। আমরা আজকের মতো শেষ করব এখানে। প্রিয় দর্শক, আমরাও বিশ্বাস করি সংকট আছে আমাদের সীমান্তে, সীমান্তকে অরক্ষিত করবার জন্য বা অনিরাপদ করবার জন্য ভারত অনেকদিন যাবৎ চেষ্টা করছে। তো এই সকল ষড়যন্ত্রের জন্য মোকাবেলা করবার জন্য আমাদের আসলে প্রয়োজন জাতীয় ঐক্য, রাজনৈতিক ঐক্য, কমন ইন্টারেস্টে ঐক্য। গণতন্ত্রের সাথে আমাদের স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতেই পারে, সেই মতানৈক্য যেন জাতীয় ঐক্যে কোনো চির না ধরায়, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেডের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।